ইচ্ছার অন্ত নেই, চাহিদার শেষ নেই, তাই তো? কিন্তু জীবিত দশায় দেখুন, আমাদের তো সকলেরই নানা রকম চাহিদা থাকে, ইচ্ছা হয়, স্বপ্ন থাকে। জীবিত দশায় সেই স্বপ্নগুলি যদি পূরণ না হয়, তাহলে কি মৃত্যুর পর সেই অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে আত্মারা কি চলে আসে এই ধরাধামে আমাদের মধ্যে? তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, বুঝতেই পাচ্ছেন আজকে কিন্তু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। ডেফিনেটলি একটি ঘটনাই পাঠিয়েছেন দেবাংশু ধর। উনি বর্তমান কলকাতায় আছেন এবং প্রচন্ড ভয়ঙ্কর একটি ঘটনা। একটা ছোট্ট পরিবারে আমাদের এত মানে ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা আসছে, যেখানে নানা রকম তথ্য আমরা পাচ্ছি। প্রত্যেকটা ঘটনায় নতুন নতুন তথ্য কিন্তু আমিও জানতে পারছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যারা ভাবছেন এরকম করে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করে রাখবেন, ঠিক আছে? তাহলে নানা রকম নোটিফিকেশন, এই রিল, নানা রকম, মানে এখানে তো ছোট ছোট রিল দেয়, ওখানে কিন্তু 1.5 মিনিটের রিল আসে। তো সেটাও কিন্তু এনজয় করতেই পারেন, ঠিক আছে? রিকোয়েস্ট করবো, করে রাখবেন। অ্যান্ড শুরু করার আগে যেটা সবসময় বলে থাকি, দেখুন আমি কখনো বলি না যে আপনারা ঘটনাগুলি বিশ্বাস করেন। আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো গল্প ভেবেই মনে হতে পারে, তো গল্প ভেবেই নিন না। যেমন ছোটবেলায় দাদু ঠাকুমার যখন গল্প শুনতেন, সোনার কাঠি রূপার কাঠি, সাত ভাই চম্পা, তখন কিন্তু একটা নস্টালজিক ফিলিং আমরা ভেসে যেতাম। আজও সেই ফিলিংসটা, মানে কোথাও কোথাও গল্প শুনলে না সেই মুহূর্তের কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়, তাই না? সেই মুহূর্তটাকে না হয় এনজয় করুন এই ঘটনাগুলো শুনে। যদি আপনাদের মনে হয় যে গল্প, তো গল্পই ভেবেই শুনুন। তো ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না। দেবাংশু ধর, সো স্যার মানে কলকাতায় থাকেন এবং কলকাতায় চাকরিরত, এবং ওনার কোম্পানিতেই নতুন জয়েন করেছিলেন একজন বিহারি মেয়ে, যার নাম সুজাতা। এখন ওনার কিন্তু স্ত্রী, হ্যাঁ। তো সুজাতা, এবং সুজাতা কিন্তু পড়াশোনা সব তোমার কলকাতায়। সো যদিও মানে বাঙালিদের মতো পুরো ফ্লুয়েন্টলি না বললেও, তখনই ভাঙ্গা ভাঙ্গা হলেও বাংলা বলতে পারতো এবং বাংলা পুরোপুরি কিন্তু বুঝতে পারতো, হ্যাঁ। সুজাতাদের বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের যে বর্ডার, ওই কিষানগঞ্জ, ওই তোমার কি বলে, ওই শিলিগুড়ি সাইডেই তো পড়ে না, আহ, ওইখানে, ঠিক আছে। ওই কিষানগঞ্জটা একটু ক্রস করে তোমার রামপুরহাট, ইয়েস রামপুরহাট অ্যান্ড ওইসব জায়গায় ক্রস করে ওই জায়গায় আর কি, বেশি দূর নয়। তো ঠিক আছে, সুজাতার বাড়ি একটু ডেসক্রিপশন দিয়ে দিই। তো এখানে কিন্তু লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, সুজাতারও পছন্দ হয়েছে। এবং সুজাতা কিন্তু নতুন জয়েন করেছিল, ওয়ারেস দেববাবু মানে স্যার কিন্তু অনেক দিন হয়ে গেছে, 4-5 বছর ধরে একটা ভালো ডেজিগনেশনে ওই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উনি আছেন। তো সুজাতার বাড়ির একটু এখানে তোমাদেরকে আলাপ না করালে না হয় আর কি। তো ওদের না বড়ে পাপা, বড়ে দাদাজি ছোটে দাদাজি, মানে বড় দাদু ছোট দাদু, সুজাতার দাদুর কথা বলছি। তো বড় দাদু ও সুজাতারা হলো ছোট দাদু, তো ওরা না বিহার থেকে এখানে এসেছিল বিজনেস করতে। অ্যান্ড সুজাতার দাদু না একটু অন্যরকম মানসিকতা, উনি মানে শিক্ষাগত, মানে মানুষকে না তোমার জাতপাত দিয়ে বিচার করতেন না। ওনার মতে মানুষ হলো যে তোমার রুচি সম্পন্ন হবে, শিক্ষা, সে যে বাঙালি হতে পারে, সে রাজস্থানী হতে পারে, যেই হতে পারে, মুসলমান হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা, তার রুচি, তার পরিচয়, হ্যাঁ, নাকি কে কোন কাস্ট ইয়ে করে, মানে ওই জিনিসটা উনি বিলিভ করতেন না। ওয়ারেস ওনার যে বড় ভাই মানে সুজাতার বড়ে দাদাজি, উনি কিন্তু প্রচন্ড রিজিড ছিলেন। ইনফ্যাক্ট ওনাদের মধ্যে যে মেয়ে হলে যে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, ইনফ্যাক্ট মানে দেব দেব স্যার যেটা আমাকে বললেন, ওদের বাড়িতে মানে ওই বড়ে দাদাজির বাড়িতে মেয়ে জন্ম হলে সঙ্গে সঙ্গে একটা প্লট কেনা হয়, মানে জমি কেনা হয়। সো দ্যাট মেয়ের বিয়েতে তো প্রচন্ড, ওখানে তো একটা ডাউরি সিস্টেম আছে, আমরা সবাই জানি যে ওখানে না নাকি বলা হয় যে ডক্টর হলে এত অ্যামাউন্ট, মানে বহুত হাই অ্যামাউন্ট, নিয়ার অ্যাবাউট 50-60 লাখ অব্দি নাকি, আমি জানি না, আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি ওদের কোনো ইয়ে থেকেই শুনেছি। আমি জানি তোমরা সবাই জানো এটা, তোমরা অ্যাগ্রি করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করো অ্যাগ্রি করলে। সো এরকম, তারপর হলো ইঞ্জিনিয়ার হলো একরকম। ইনফ্যাক্ট বলেছি, যদি ছোট মোটো পান দোকানও বসে, এরও কিন্তু প্রচন্ড ডিমান্ড আছে, এরও 15-20 লাখ টাকা অব্দি নাকি যায়। তো কাইন্ড অফ কি করবো, বেচা কেনাই, আমি আমি যদি আমার শব্দে বলতে চাই, বেচা কিনা, ঠিক আছে। তো ওরকম প্লট কিনে রাখে এবং বিয়ের সময় যেহেতু মাটির দাম বাড়ে, তো মাটি বিক্রি করে নাকি মেয়েদের বিয়ে দেওয়ার একটা ইয়ে আছে। অ্যান্ড ওরা মেয়েদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছল্যের দৃষ্টিতে দেখে। তো সুজাতারা এই যেদিকে প্রচন্ড ছিল, দাদাজি যেহেতু অন্যরকম মানসিকতা ছিলেন, ওনার দাদিও কিন্তু তখনকার দিনে ম্যাট্রিক পাস, প্রচন্ড মানে উনিও আধুনিক মনস্কা।
ওনার ছেলে তো তোমার বিজনেস যদিও করতেন কিন্তু উনিও শিক্ষিত ছিলেন, এবং বৌমাও কিন্তু স্কুল টিচার আনলেন, সেও শিক্ষিত, এবং তাদেরই মেয়ে হলো সুজাতা। তো সুজাতার ভাই ছিল, বাট সুজাতাকেও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হতো, এবং এর জন্য কলকাতায় ওকে পড়ানো হয়েছে, চাকরি যখন করতে চায় সবকিছু ঠিক আছে। ওয়ারেস বড়ে দাদাজির কিন্তু তোমার 3 মেয়েকে বিহারি, একজন পাটনা, একজন ওইরকম মানে আশেপাশে বিয়ে দেওয়া হয়েছে, এবং একই ছেলে, হ্যাঁ একই ছেলে। তো ওই ছেলেকে নিয়ে তো ওই দুই দাদু দুই বাড়িতে মানে লাগালাগি, কিন্তু মানে আলাদা আলাদা নয়, লাগালাগি, ও একটা দিবার আর কি, দেওয়াল আর কি, পার্টিশন ওয়াইজ। তো ওর প্রথম মেয়ে হয়, আমি নামটা এখানে উজ্জ্ব রাখছি, অনামিকা। হ্যাঁ, তো অনামিকা প্রথম মেয়ে, তো ওই বড়ে দাদাজি জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেননি, ওকে প্রচন্ড মানে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখতেন। ওনার যদি বৌমা অনামিকার যদি টেক কেয়ার, মানে ছোট একটা বাচ্চা তো ডেফিনেটলি মার তো খেয়াল রাখতে হবে, তখন বলে মানে বলতো যে প্যার দাবা দো, চাই লেকে আও, এগুলি সুজাতার মুখে কিন্তু স্যার শুনেছেন। যে আমার দিদির সঙ্গে কিন্তু ও ছোটবেলা থেকে নাকি এরকম করেছে, যেটা ওর দাদি বলতো। তো সুজাতা বলছে আমার মনে হয় আমি খুব কি বলবো, আমি গ্রেটফুল ভগবানের কাছে যে ওই বাড়িতে দিলে আমার কি অবস্থা হতো। আজকে আমি ছোট আমার দাদুর কাছে, দাদুর বাড়িতে জন্ম নিয়েছি বলে আমি নানা রকম সুবিধা পাই, যেটা হয়তো অনেকের আমাদের গোষ্ঠীর অনেকের কাছেই হয়তো স্বপ্ন, খুব বড় স্বপ্ন। তো ঠিক আছে। তো অনামিকার যখন পরে ছেলে হয়, অনামিকার ভাই হয়, আমি বড়ে দাদাজির ফ্যামিলির কথা বলছি, ভাই হয়, এবং মানে দুই ছেলে লাগাতার, কিন্তু অনামিকা বড়। তো দুই ছেলে যাতে কোনো রকমের কষ্ট না হয়, তখন ওরা কি করলো, নৈনিহাল মানে অনামিকা নৈনিহাল মানে ওর মায়ের মাইকাতে বলছে যে ও তুমি তোমার মাইকাতে পাঠিয়ে দাও, যেখানে মানে পাটনার লাগোয়া একটা ছোট্ট গ্রাম আর কি। হ্যাঁ, ওখানে ওর নৈনিহাল। তো বলছে আমরা লাগে খরচা দেবো, কিন্তু তুমি আমার দুই পোতার দিকে ধ্যান দিতে হবে, না হলে তুমি আমার দুই পোতার দিকে ধ্যান দেবে না, তুমি তোমার বড় মেয়ের দিকে ধ্যান দেবে। তো মা না চাইতেও ওই বলে না, কিছু কিছু ফ্যামিলিতে মেয়েদের হয়তো গলার আওয়াজটা উঠানোর জোরটা থাকে না, এই ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটারই অন্যথা হয়নি। তো ওনার ইচ্ছা না থাকলেও মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং দুই ছেলে ওরকম করে মানুষ হচ্ছে। তো যখন আর কি এই দেবাংশু বাবু, ওরা তো সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে। তো 2 বছর পর যখন সুজাতা ওদের বাড়িতে জানালো, তো দাদাজি বলেছে যদি ছেলে ভালো হয়, बंगाली हुआ तो क्या हुआ, बंगाली लोग तो बहुत पढ़े लिखे होते हैं, वो लोग कितना कुछ जानते हैं, ये तो बहुत अच्छी बात है, उन लोगों का संस्कार ही अलग है, এরকম করে বলেছে। বলছে बुलाओ उनके मम्मी पापा को, बुलाओ हम लोग बात करेंगे ना, बुलाओ, अगर तुम बोलो तो हम लोग जाके बात करेंगे। আচ্ছা, দেবাংশু বাবুরা মানে স্যাররা, স্যার এখানে চাকরি করে, কিন্তু স্যারের মেন বাড়ি কিন্তু আদি বাড়ি এখানে নয়। হ্যাঁ, ওনারা কিন্তু মুর্শিদাবাদের। তো দেবাংশুর যখন ওনার মা বাবা মানে স্যার যখন মা বাবার সঙ্গে কথা বললেন, মা বাবা বললেন না আমি যাই, আমরা গিয়ে দেখা সাক্ষাৎ করে আসি, তারপর না হয় আমাদের আদি বাড়িটাও দেখে যাবেন ওনারা। তো ওনারাই নাকি প্রথম গেছেন, গিয়ে তো খুব পছন্দ, আর ওরাও খুব পছন্দ, মানে হয়তো ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, আদারওয়াইজ আন্তরিকতার কোনো ডিফারেন্স ছিল না, খুবই মানে কি বলবো, মানে খুব খুশি। আরেকটা তখন মানে সুজাতার দাদাজি বলছে যে দেখি হামারে মে তো, ওরা না তিলক বলে। হ্যাঁ, তিলাকে কি হয়, ওই ছেলেদেরকে ওই যা আর কি ডাউরি মানে একটা অ্যামাউন্ট ঠিক করা হয়, ওই দিন ওই অ্যামাউন্ট দিতে হয়, গাড়ি দিতে হয়, ওরকম আর কি। হ্যাঁ, যদি চায় আর কি। তো বলছে হামলোগো কা তো ইয়ে হ্যাঁ, তো টিকা আমরা করতে যাব, তো কত কি লাগবে। তখন অনামিকা সরি স্যারের বাবা মা বললেন না আমাদের কিন্তু এইসব কিচ্ছু লাগবে না, আমরা এইসবের একদম ঘোরতর বিরোধী। আরে আপনার মেয়ে চাকরি করছে নিজের পায়ে দাঁড়ানো, আমার ছেলে চাকরি করেছে নিজের পায়ে দাঁড়ানো, ওদের যদি কিছু লাগে ওরা নিজে কিনে নেবে, আপনি বা আমি কেন দিতে যাব, ওদেরকে করতে দিন। এরকম করে সত্যি খুব ভালো লাগলো না এরকম মানসিকতা দেখে, এটা দেখে তো ওনারা আরো আপ্লুত। তারপর যাই হোক, তো বলছে ঠিক হ্যাঁ, আমরা তো এরকম ভাবে তো নিশ্চয় আমার মেয়েকে বিদা করবো না, আমার মেয়েকে 10 তোলা সোনা দেবে, 10 ভরি মোস্ট প্রবাবলি, তো হিন্দিতে তো তোলা বলে, তো স্যার যেমন করে পাঠিয়েছে আমি এরকমই বলছি, তো 10 তোলা সোনা দেবে, অ্যান্ড অলসো বলছে যে ফার্নিচার তো দেবো আমরা। তো তখন মানে স্যারের মা বাবা বলছেন দেখেন আমাদের বাড়িতে কিন্তু পৈতৃক বাড়ি, আপনারা গেলেই দেখবেন যে কোনো কিছুর কমি নেই। এখন যদি আপনি আপনার জামাই বউকে আপনার ওর ফ্ল্যাটে কিছু দিতে চান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় না আমার ছেলে নেবে। তখন মানে দেবাংশু স্যার বললেন যে স্যার আমার মানে বাবা মানে আঙ্কেল, মানে সুজাতার বাবাকে বলছে আঙ্কেল আমার তো বেডও আছে, একটা স্টিল আলমিরাও আছে, ইয়েও আছে। তো তখন স্যার মানে সুজাতার বাবা বলছে ফ্রিজ है बेटा, বলছেন স্যার আমি তো একা, ওই আমি তো ম্যাক্সিমাম টাইম আমার টিফিন চলেই আসে, তো ফ্রিজটা কেন হয় না, তাহলে ফ্রিজ मैं दूंगा, মিক্সার গ্রাইন্ডার है बेटा। তো এরকম করে জিজ্ঞেস করে করে মানে যেগুলি যেগুলি নেই বলছে যেগুলি আছে আমি দিচ্ছি না, যেগুলি নেই বাবা আমি কিন্তু দেবো, প্লিজ না করো না। তো ঠিক আছে, এত রিকোয়েস্ট করার পর আর মা না করা যায় না। আর এইদিকে তো হলো সুজাতার বিয়ে ঠিক, কথা হলো যে 6 মান্থ 5 মান্থস পর
ওর বিয়ে হবে, হ্যাঁ। আর তখন সুজাতা ঠিক করলো যে ও একটা ডিপ্লোমা কোর্স করবে ওপেন ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ। তখন মানে স্যারই ওনাকে সাজেস্ট করলো যে তুমি একটা কাজ করো, তোমার তো বিয়ে হয়ে যাবে, তার এখন বর্তমান তুমি চাকরিটা ছেড়ে তুমি কোর্সটা কমপ্লিট করো, কারণ কোর্সটা করলে ওর যে এক্সপিরিয়েন্স আছে ওর কিন্তু ডেজিগনেশনটা নাকি আরো বেশি ভালো হয়ে যাবে। তো স্যারই সাজেস্ট করেছিলেন। অ্যান্ড অলসো তুমি বাড়ির থেকে করো, কিছুদিন বাড়ির মানুষের সঙ্গেও কাটানো হয়ে যাবে। এমনি তো আমরা দুজনেই চাকরি করি, বাড়ির মানুষের সঙ্গে তো কাটানো হয়নি। এই কথাটা শুনে যেমন ওরা আরো বেশি খুশি হয়ে গেছে স্যারের প্রতি। আর স্যার কিন্তু এটা সত্যি মানে মন থেকেই বলেছিলেন। ঠিক আছে, তো এর বিয়ে ঠিক হয়েছে। এদিকে যখন শুনেছি সুজাতার বিয়ে ঠিক হয়েছে, তো ওখানে তো অনামিকার জন্য মানে যেহেতু বড়ি দিদি, ওর তো আগে বিয়ে হওয়ার কথা না, তো ওরও হন্যে হয়ে খোঁজা শুরু করলো বড়ি দিদির বিয়ে হতে হবে। তো পাটনাতে ওর নাইনিহালেই তো ছিল, তো ওখানেই একটা লোক মানে একটা সরি প্রপোজাল এসছেন দেখাশোনা করে। আমি তো বললামই ওদের ডাউরি ঠাউরি সিস্টেম থাকে, ডাউরিতে হলে ছেলে হলো তোমার বিজনেসম্যান, হুম, কিছু ক্যাশের এক্সাক্ট অ্যামাউন্টটা আমি বলছি না, যদিও স্যার আমাকে বলেছেন এক্সাক্ট অ্যামাউন্টটা বলছে না। সঙ্গে বলেছে গাড়ি, তো এত কিছু ডিমান্ড করেছে, তো ওরা রাজি হয়েছে অল্টো, হ্যাঁ অল্টো দেবে বলে, বলে ঠিক আছে। অ্যান্ড কথা হয়েছিল পাটনাতে ওদের বিয়েটা হবে, ঠিক আছে। তো ওই ধরনের আরেকটা কথা হলো সুজাতাদের বাড়ি মানে সুজাতার বিয়ের আগে অনামিকার বিয়ে হবে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তো তখন মানে অনেকদিন তো দেখো নাইনিহালেই থাকে, মাঝে মধ্যে আসতো, যেমন মা বাড়ি ঘুরতে যায় ও নিজের বাড়িতে, অনামিকা নিজের বাড়িতে ওরকম করে ঘুরতে আসতো। তো তখন ওর মা বলে যে বেটি তো অভি পড়ায়া ধন হো হি গই হ্যাঁ, এখন অ্যাটলিস্ট আমার মেয়েকে আমার কাছে নিয়ে চলি। তো ঠিক আছে, এতে তো রাজি হয়েছে। তো অনামিকা কিছু মানে কয়েক মাসের জন্য এসছে। তারপর কথা কিন্তু পাটনাতে বিয়ে হবে, তো সবাই প্ল্যানিং করেছে যে ওরা পাটনা যাবে, সুজাতা অলসো, ইনফ্যাক্ট দেবাংশুকেও কিন্তু ইনভাইট করা হয়েছে। দেবাংশুর সঙ্গে স্যারের সঙ্গে যখন বিয়ে ঠিক হয়, ওর বড় দাদাজি নাকি খুব ওর ছোট দাদাজিকে বলেছিল যে নিজের জাতে দিতে পারলি না, হ্যাঁ, তো এতই কি তোদের অভাব নাকি, হ্যাঁ। তো এরকম করে অনেক কিছু বলেছে। তখন বলছে দাদাজি বলেছে দেখো আমি কোনোদিনও, তুমি জানতে হয় আমি জাতপাত দেখি না, আমার খুব ভালো লেগেছে ছেলে, রুচি সম্পন্ন শিক্ষিত ফ্যামিলি, আমার আর কিছু লাগে না আমার নাতনির জন্য। এটা নিয়েও কিন্তু একটা বাগদ্বন্দ্বিতা হয় দুই দাদুর মধ্যে, ঠিক আছে। তো অনামিকার ঠিক বিয়ের 15 দিন আগে হঠাৎ শ্বশুরাল থেকে একটা খবর আসলো যে যেহেতু অনামিকাদের বাড়ি কিষানগঞ্জের ওদিকে, ওরা চায় যে বারাতিরা ডিমান্ড করেছে, এরকম করে বলেছে, বারাতিরা ডিমান্ড করেছে পাটনার থেকে এত কাছে কি বারাত যাবো, বারাত জানা হয় তো দূর চলিয়ে না, যাহা পে মানে সত্যি যেটা ওর নিজের বাড়ি ওখানে, नैना हाल में क्यों शादी दिल মানে शादी करवाएंगे, पास पास बाराती जाने में थोड़ी ना मजा है, चलिए उधर। তো যখন বারাতিরা সব বলেছে, তো বারাতে এটা মানে ওই অনামিকার উডবি শ্বশুর বাড়ির বলেছে যে আমাদের সব সমস্ত বারাতিরা ডিমান্ড করছে যে ওই বাড়ি কিষানগঞ্জের ওই বাড়িটার থেকে বিয়েটা হবে। তো অলরেডি সবকিছু ঠিক হয়েছে, এখন 15 দিনের মাথায় কি করবে? তো এরকম ভাবে তুমি এটাকে না রিকোয়েস্ট বলা যায় না, ওরা যেভাবে বলেছে কাইন্ড অফ হুকুম। আর ওখানে তো বুঝতেই পারছো। তো অনামিকাকে কিন্তু বেশি পড়তেও দেয়নি গো, ম্যাট্রিক পাস করেছে তারপরে কিন্তু আর পড়াশোনা করতে দেয়নি। হোয়ারেজ ওর মেয়েটার পড়াশোনার খুব ইচ্ছে ছিল, যেটা সুজাতাকে ও সবসময় বলতো যে তোর লাকটা খুব ভালো রে বোন, তুই এমন একটা ঘরে জন্ম নিলি যেখানে তুই সব সুযোগ সুবিধা পেয়েছিস। আর আমার এখানে জন্ম নিয়ে সবসময় আমার লজ্জায় থাকতে হয় যে কেন মেয়ে হয়ে জন্মালাম। সবসময় প্রতিনিয়ত আমার ফিল হয় যেমন আমি আমার বাবা মা বা আমার সারা পরিবারের কাছে বোঝা, আমি না হলেই হয়তো, কেন যে ভগবান আমাকে পাঠালো, না হলেই তো ভালো হতো, এরকম ভাবে ইয়ে করতো। তো সুজাতা সবসময় বলতো যে আরে দিদি এরকম ऐसा मत बोलिए, देखिए ना शादी के बाद आपका लाइफ चेंज हो जाएगा, आप रानियों की तरह रहोगे, सबका थोड़ी ना एक जैसा हाल रहता है, हरदम थोड़ी ना एक जैसा रहता है, सबका सुख आता है दुख आता है, ऐसा ही तो रहता है। তো এরকম করে দিদিকে খুব কনসোল করার চেষ্টা করতো। ঠিক আছে, এই তো গেল, ওরা রাজি হলো খুব কষ্ট মানে ওদের তো দেখো বিল্ডিং বাড়ি, খুব কষ্টে খুঁজে মানে ইয়ে করে না একটা মানে তোমার রিসোর্ট বলা ভুল, ও লজ টাইপের পেয়েছে, মানে ওখানে বিয়েটা হবে আর কি ওদের, ঠিক আছে। তো চলো, তো বলছে যে ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। লজটা কিন্তু ওরকম ছিল না, মানে লাস্ট মোমেন্টে আর কি পাবে, তখন বিয়ে শাদিকা সিজনও ছিল বিহারে, ঠিক আছে। তো তখন কি করলো, এই হলো, হওয়ার পর ঠিক বিয়ের 2 দিন আগে আবার ফোন করলো। মানে ইয়ে বলছে, দামাদ বলে ইয়ে করছে যে ডিমান্ড করছে যে ক্যাশ টাকা তো দেবে, গয়নাগাটিও দিতে হবে, প্লাস ওই ভাইকে তোমার ফার্নিচারও দিতে হবে, প্লাস তোমার ইলেকট্রনিক যে ইয়েগুলি আছে যেমন ফ্রিজ বগেরা ওইসবও দিতে হবে। এখন জামাই ডিমান্ড করেছে ওর ওই যে তোমার ওই কাইন্ড অফ কি বলবো,
প্রচন্ড দামি একটা গাড়ি ডিমান্ড করেছে, যার স্টার্টিং প্রাইস মোস্ট প্রবলি 16 না 17 লাখ থেকে শুরু, ওয়ারাস অল্টো ওরা দেবে। হ্যাঁ, ওদের তো মাথায় হাত, এত টাকা জড়ো করবে, এমনিই তো মেয়েটাকে এইসব দিতে দিতে ওইখানে একটা খরচা অলরেডি বুক করেছে, ওটা ক্যান্সেল করতে গিয়ে ওরা তো রিফান্ড করেনি, এখানে আবার বিয়ের সব তোড়জোড় করেছে। এখন দুদিন আগে এই কথা বললে কি করে হবে, ওরা তো মানে কি করবে মাথায় হাত। তো এইসব কথা শুনে তো সুজাতার দাদি দাদা সবাই গেছে, যাওয়ার পর মানে তখন অনামিকাকে সবাই কোসছে, মানে বলছে যে তুহি মনু সে তুহি अलग মানে কি मनु से तू ही अशुभ है हमारे लिए, तू जब से आई है हमारे नाक में दाम कर चुकी है। हाँ, अब जाते जाते भी पूरा मीन्स हम लोगों को पूरा भिखारी बना के लेके जाएगी, এরকম করে তোকে তো সব দিয়ে দিলে আমরা ভিখারি হয়ে যাব, তো তুই ওটার জন্যই এসেছিলি, আমাদেরকে ভিখারি বানাতেই এসেছিলি। তো নানা রকম ভাবে কুৎসা করছে। তখন সুজাতার যে নিজের দাদি সে এবং তার মা প্রোটেস্ট করেছে, সুজাতার মা, যে দিদি আপ মানে দিদি আর ওই যে তায়াজি তাইজি মানে শাশুড়ি, মানে অনামিকা ঠাকুমা বৌমার শাশুড়ি, বলছে যে আপলোক ইসকো कैसे ऐसे कैसे बोल सकती है। হ্যাঁ, তো তোমরাই নিজে ছেলেরা ছেলে যে এত লোভী, তোমরা কেন এই বাড়িতে তোমরা করেছো, হ্যাঁ বিয়ে ঠিক করেছো, তখন তোমাদের মনে হয়নি? হ্যাঁ, এত লোভী ফ্যামিলির সঙ্গে কেন বিয়ে ঠিক করেছো, তখনই তোমার ভুল হয়েছে। এই কথা যখন বলেছে তখন দাদাজি, বড়ে দাদাজি আর বড়ে দাদিজি এসে বলছে, ও নিজের মেয়েকে তো ফ্রিকা তুমি পার করিয়ে দিচ্ছ, এখন অন্যের মেয়ের প্রতি বলতে এসছো। হ্যাঁ, দম থাকলে আমাদের গোষ্ঠীর থেকে বিয়ে দেওয়া না, লাখ টাকা দিয়ে বিয়ে দেওয়া, নিজেরটা তো ফুকটে পার হয়ে যাচ্ছে, এখন আমাদেরকে কথা বলতে এসছিস। তো যাতা ভাবে অপমান করেছে। এখন এত অপমান করার পর কি কেউ ওই বাড়িতে থাকতে পারে? তো তথাপিও সুজাতার মা আস্তে আস্তে অনামিকার মাকে বলছে, অ্যাটলিস্ট দিদি তুমি বলো না, মেয়েটা কিন্তু প্রচন্ড, নিজে জানো এতদিন তুমি মেয়েটাকে দূরে রেখেছো, প্রচন্ড কষ্টে কিন্তু মানুষ হয়েছে। তোমার বাবার বাড়ি কিরকম আর্থিক সচ্ছল ভাবে সচ্ছল, বা তোমার মেয়েকে যে কিরকম ভাবে মানুষ করেছে, কতটুকু কষ্টের মধ্যে মানুষ করেছে, তোমার থেকে ভালো কেউ বোধহয় জানে না দিদি। তো দিদি তুমি অ্যাটলিস্ট তোমার মেয়েটাকে কিন্তু এরকম বলো না। আর উনি তো হাউ হাউ করে, মানে উনি বুঝতে মানে ওদেরকে বোঝাতে পারছেন না যে এটা তো আমার মনের কথা নয়। অনামিকা থম ধরে বসে রয়েছে। সুজাতাকে তো আনিনি ওরা, যেহেতু মানে ওরও বিয়ে ঠিক হয়েছে, এখন এই জিনিসটা হয়েছে, তো ও সুজাতাকে নিয়ে যায়নি। ওই দিন ওর তো বিয়ের লেহেঙ্গা ওরা পরে তো, লাল জোড়া ঠোরা সব রেডি করে রেখেছিল। ওই দিন নাকি ও পুরো যেন তো দুলহানের মতো সাজ সেজে হ্যাং হয়ে যায়। হ্যাঁ, দুপাট্টাটা দিয়ে হ্যাং হয়ে যায়। এবং সত্যি কথা বলতে গেলে পরের দিন যখন আবিষ্কার করা হয় না, হয়তো মানে হয়তো সুজাতার ফ্যামিলিতে একটু কান্নাকাটি করেছে, আর ওনার মা কান্নাকাটি করেছে, অনামিকার মা। আদারওয়াইজ কিন্তু কার চোখে জল ছিল না, অ্যাজ এ ভালোই হয়েছে, বহুত খরচা বেঁচে গেছে আমাদের, ভগবান মুখ তুলে তাকিয়েছে, চলে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ শান্তিতে আর কত যাবে, এই যে এত বড় একটা মানে লোকসান হওয়ার থেকে বেঁচে গেল, ভালোই হয়েছে। ঠিক আছে, তো ওদের তো যা যা মানে রিচুয়ালস করার পর মানে স্যারের বাড়িতেও খবর গেল এরকম এরকম। তো কি বলবে আর, হ্যাঁ এটা প্রচন্ড একটা অন্যরকম ইস্যু। কিছু ওনারা যদিও বলেননি, কিন্তু স্যার বলছিলেন সুজাতাকে কি আমি আসবো নাকি, তো সুজাতা বলছে না আসতে হবে না তোমার, এমনিও সবার মন মেজাজ ভালো না, আর ব্যাপারটা তো বুঝতেই পারছো। ঠিক আছে, তো সুজাতার তোরও তার 2-2.5 মাস পরে সুজাতার বিয়ে। তো ছোট দাদাজি বলছিল যে না তাহলে সুজাতার বিয়েটা আমরা এখন দেই না, কিছুদিন দেরি হোক। তো এতদিনে কিন্তু সাধ্য শান্তি হয়ে গেছে, তো ওরা ডিসাইডই করছিল যে স্যারের বাড়িতে কথা বলবে যে এত কিছুদিন পরে আরো আরো লেট পিছাবে। হুম, ওই সময় শোনা গেল যে ওই অনামিকাকে নাকি ওদের বাড়ি, স্পেশালি সুজাতার বাড়ি না, কিন্তু সুজাতাদের বাড়ি না, অনামিকাদের বাড়ি, যেমন ওর নিজের দাদু দিদা, ওর ভাইরা, ওর বাবা মা কিন্তু দেখতে পাচ্ছে কোথাও, কখনো সিঁড়িতে কাঁদছে, দাপড়িয়ে কাঁদছে, রাতের বেলা মানে প্রচন্ড মানে ডুকরে ডুকরে কাঁদা, মনের কষ্টে কাঁদা, ওইরকম মানে বুঝতে পারছে এটা অনামিকারই স্বর। তো এরকম করে দেখতে দেখতে না প্রচন্ড ভয়ার্ত অবস্থা, মানে এরকম করে দিন যেতে লাগলো। তো ওরা ডিসাইড করেছিল কোনো পুরোহিতকে ডাকবে, কিন্তু যেই পুরোহিত আর কি, যে আর কি অথেন্টিক, উনি তখন হরিদ্বার গেছিলেন কিছু একটা মানে ওনার গুরুর সান্নিধ্যে আর কি, কিছু একটা কাজের জন্য। তো ওনার আস্তে আস্তে প্রায় 1-1.5 মাস লাগবে। তো যখন উনি ফোনে কথা বললেন যে এরকম এরকম অপমৃত্যু হয়েছে, তো আমি ওকে মানে আমার বিটিয়াকে দেখছি। তো বলছে কিছু না, ভজন कीजिए, सिर्फ भजन कीजिए, राम नाम लीजिए, भगवान का नाम लीजिए, ठीक हो जाएगा, मैं आके देखता हूँ। তখন কি হয়েছে, সুজাতার বাড়ি থেকে ফোন করেছে স্যারের বাড়িতে যে এরকম আমরা চাইছি পিছিয়ে দেওয়ার জন্য। তখন কিন্তু স্যারের বাবা মা বলছে যে দেখুন আমারও তো
ছেলেটা খুব ইয়ে করেছি, একটা ডিসাইড করা হয়েছে অলরেডি, আমরা শুরু করে দিয়েছি। আর তাছাড়া এটা তো আমাদের মতে, বাঙালিদের মতে এটা তো আপনাদের কালসূচি না, আপনারা কিন্তু 1 বছর না মানলেও চলবে, বিয়েটা হোক। বিয়ের জিনিসটা না পেছানোটা ভালো না, অশুভ লক্ষণ একটা। যেহেতু বিয়ের রিলেটেডই আপনাদের বাড়িতে এত একটা কি বলবো, একটা সত্যি দুঃখজনক একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি চাইছি না যে এই বিয়েটা পিছক হোক। তো এরকম যখন বলেছে, তো ঠিক আছে চলো। তা এখন ওদেরও একটু মন খারাপ যে ওদের বাড়িতে কি করে বলবে যে একটা মেয়ে চলে গেছে। বাট তখন সুজাতার ঠাম্মা বলছে যে उन लोगों का काहे का दुख, उन लोग तो खुशी मना रहे हैं, उन लोगों का तो पैसा बच गया। वो उन लोगों को आंखों में आंसू देखे थे आप, মানে ওর হাজবেন্ডকে বলছে, ওনার হাজবেন্ডকে, उन लोगों के आंखों में आंसू देखे थे आप, वो लोग तो खुश है, वो लोग तो जश्न मना रहे हैं बेटी की मौत पे, कि पैसा बच गया ना उन लोगों का। তো যাই হোক, ওরাও দেখলো যখন ইনভাইট করলো না, ওরাও দেখলো যে আসলো, কিন্তু হ্যাঁ অনামিকার মা ডেফিনেটলি হয়তো প্রেজেন্ট ছিলেন, কিন্তু উনি কিন্তু আনমনা ছিল। আর অনামিকাকে নাকি দেখা বন্ধ হয়েছিল। তো সুজাতাদের একটা খুব সুন্দর একটা ভালো হোটেলে ওর বিয়ের আয়োজন করা হয়েছে, স্যাররাও গেছেন। তো সুজাতার যখন মানে পুরো মেকআপ করে যখন বাড়ির থেকে বেরোচ্ছে না, তখন প্রায় 2বার নাকি ওর গাড়ি খারাপ হয় এবং মণ্ডপে পৌঁছতে পৌঁছতে ওর কাফি লেট হয়ে যায়। তো কি বলবো আর, বিয়েটা হলো, খুব সুন্দর মতো বিয়ে হলো, সবকিছু ঠিকঠাক হলো। ওরা ওদের তোমার দেবাং স্যারের পৈতৃক ভিটেতে গেলেন, সব রিচুয়ালস ভালো করে পূর্ণ হলো। হওয়ার পর ঘটনা ঘটলো যখন ওরা কলকাতায় আসলো। তো সুজাতার তখনও বাকি ছিল, হ্যাঁ কোর্সটা কমপ্লিট করার কিছু কয়েকদিন বাকি ছিল। তো দেবাং স্যার বলছেন যে তুমি কোর্সটা কমপ্লিট করে নাও, পরে আমরা হানিমুন প্ল্যান করবো, কারণ আমার মনে হয় তোমার এতদিন চাকরি ছেড়ে যে এতটা কষ্টটা করেছো, এটার না হয় মানে কষ্টটাই মাটি হয়ে যাবে। হঠাৎ সুজাতা, আমি বললাম না স্যারের সঙ্গে ভাঙা ভাঙা হলেও কিন্তু বাংলায় বলতো, হ্যাঁ বাংলা তো বুঝতো। উনি ভোজপুরি বলা শুরু করলেন, যেটা অথেন্টিক বিহারি ল্যাঙ্গুয়েজ ভোজপুরি, যেটা তোমার ম্যাথলি ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু বিহারের যেটা ভোজপুরি ল্যাঙ্গুয়েজ ওটা বলছি। তো আর মানে কেমন যেন টোন। তো স্যার বলছেন কি হলো, তুমি মজাক করছো কেন আমার সাথে, তুমি তো কি সুন্দর বাংলা বলো আমার সাথে, হ্যাঁ। তো উনি ভোজপুরিতেই উত্তর দিয়ে যাচ্ছে। ঠিক আছে ফাইন, গেল এই চ্যাপ্টার। তো একদিন উনি সুজাতা কিন্তু বাংলা খাওয়া খুব ভালোবাসতেন, মাছ মানে ইনফ্যাক্ট ওভার দ্য ফোন নাকি স্যারের মায়ের থেকে রেসিপি নিতেন, মাম্মি আপ এটা কি করে বানাও, ওরকম মানে হিন্দি ভাঙ্গা মিক্স করে করে, হ্যাঁ মা আপ বলো তো ওটা কি করে বানাচ্ছিলে, মাছলি ক্যাসে বানাও তুমি, হ্যাঁ। তো এরকম করে ভাঙ্গা ভাঙ্গা বলে। তো ওর শাশুড়িও খুব বিয়ে করে, ও চেষ্টা করে যে দেবাংশু স্যার যেটা পছন্দ করেন ওরকম মোতাবিকই ও রান্না করে। কিন্তু মা এ কি, ও দেখুন কলকাতায় আসলো, কলকাতায় না পুরো ওদের স্টাইলে সবজি বানানো শুরু করলো, ওরকম তেল মশলা, মানে যতই বলি আমাদের বাঙালি এবং বিহারিদের খাওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ওদের মানে ছোক লাগানোর যে মশলাগুলি দেয় ওটাও প্রচন্ড ডিফারেন্ট। যারা বিহারি কুজিন ট্রাই করেছো তারা আমার সঙ্গে সহমত হবে। তো বলছে ক্যা হুয়া তুম আজকাল তোমারে, মানে স্যার বলছেন তোমার ঘরের খাওয়াই বানাচ্ছো, কখনো বাঙালি খাওয়া বানাও, আমিও তো বাঙালি খাওয়া খাই একটু, হ্যাঁ। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে ক্যাসে বানাতে হ্যাঁ। তো বলছি তুমি তো মাস থেকে সব রেসিপি নিলেই। তো ওর মধ্যে না মানে স্যার বলছেন কি জানো, ওকে না দেখে আমার কেমন মনে হতো, ও কখনো কখনো আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতো যেমন জাস্ট মানে আমার সঙ্গে স্বল্প পরিচয়, ও এত বছর ধরে যে আমাদের রিলেশন মনেই হতো না, কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, হ্যাঁ। তারপর হয়তো মানে যেহেতু আমরা একটা রিলেশনে ছিলাম, টাচ করেছি, আমরা কিস করেছি, হাগ করেছি, ওকে ছুলেও যেন ও লজ্জা একদম পুরো লজ্জাপতি গাছের মতো ইয়ে হয়ে যেত। আমি না মিলাতে পারছিলাম না আমার সুজাতার সঙ্গে এই সুজাতাকে। তারপরে আমি ভাবলাম হয়তো বিয়ে হওয়ার পর, হয় না বিয়ের পর অনেক মানুষ চেঞ্জ হয়ে যায়, তো এরকম হতে পারে, ওরকমই ভেবেছি, হ্যাঁ। তো একদিন কি হয়েছে তোমার মোস্ট প্রবলি, আচ্ছা এখন এইটুকু পার্ট যদি ছোট বাচ্চারা শুনতে থাকো প্লিজ তোমরা শুনো না, হ্যাঁ এটা একটু বড়দের ঘটনা হয়ে যাবে। তো একদিন কি হয়েছে, ওর প্রিয়া এসছে, সুজাতার। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যখন ওরা ইন্টিমেট হতে যেত মানে হতো না, তখন না সুজাতা প্রচন্ড ওয়াইল্ড হয়ে যেত, প্রচন্ড ওয়াইল্ড। এইরকম সুজাতাকে যদিও হ্যাঁ বিয়ের আগে তো ডেফিনেটলি ওই রিলেশন থাকে না অনেকেরই, ওদেরও ছিল না, কিন্তু তথাপিও ও মানে এই সুজাতাকে ও চিনতে পারতো না। আফটার সব মানে সকালবেলা আবার
মানে কেমন যেন হয়ে যেত, মানে এই সুজাতার সঙ্গে আগের সুজাতা কিছুতেই মিলতো না, কেমন একটা ওয়াইল্ড হয়ে যেত, কেমন একটা কিরকম যেন আর কি। স্যার বলছেন যে আমি তোমাকে বুঝাতে পারবো না রুমকি, কেমন মানে আমি ফিল করতাম তখন। এই গেল চ্যাপ্টার। আফটার দ্যাট কি হলো, একদিন ওর পিরিয়ডস এসে গেছে, পিরিয়ডস এসছে। তো জেনারেলি তো এখন তো দেখো আমি যেমন আমার এই চ্যানেলে সবসময় বলি যে পিরিয়ডস হলে ন্যাপকিন ইউজ করা না হলো, তো সুজাতা তো ন্যাপকিন ইউজ করে। ইনফ্যাক্ট অনেক সময় এমনও প্রবলেম হয়ে গেছে, রাত বিরাতে থাকতো না, তো ওকে ফোন করে স্যারকে বলতো যে প্লিজ একটা প্যাকেট নিয়ে এসো না, আমার প্রবলেম হয়ে গেছে, নেই ঘরে। তো স্যার নিজেও ইয়ে করেছে। হঠাৎ দেখি কি ও কাপড় ইউজ করা শুরু করেছে, হ্যাঁ। তো বলছে যে মানে সকালবেলা স্নান টান করেছে, তখন জিজ্ঞেস করেছে কি হয়েছে তোর, তখন বলছে কি वो प्रॉब्लम हो गया है, लड़की लोगों का जो होता है ना वो प्रॉब्लम हो गया है। তো বুঝেছে, বলছে তো পিরিয়ডস বলতে পারো না নাকি তুমি আমাকে, হ্যাঁ। তো ফেল ফেল করলে তাকিয়েছিল, ঠিক আছে। তো বলছে যে ন্যাপকিন वगैरह है, ন্যাপকিন এনে দেবো নাকি, নাকি প্যাকেট আছে। তো বলছে ন্যাপকিন কাहे का ন্যাপকিন, हम तो कपड़ा ना यूज करते हैं। তো বলছে কাপড়া, তুমি কবে থেকে কাপড় ইউজ করো, আমি না অনেকদিন তোমাকে ন্যাপকিনের প্যাকেট নিয়ে এসেছি, এনে দিয়েছি। तो ना बोलते नहीं नहीं, हम कपड़ा ही यूज करते हैं, हम काहे के लिए आपका वो वाला यूज करेंगे, हम तो कपड़ा ही यूज करते हैं, कपड़ा ही यूज करेंगे, এরকম করে বলছে। তো এই দৌরান কি হয়েছে, সুজাতাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে, যেহেতু কিছুদিন হয়ে গেছে পিহার্ড আর কি যাবে আর কি দুজনকে, পাক ফেরা ওদের হয়নি, পাক ফেরে কে লিয়ে। তো ওরা গেছে, যাওয়ার পর মানে সুজাতা এত মডার্ন মেয়ে, সুজাতা এত ক্লাসি, সবকিছু ওর টেস্টটা ও জানতো, স্যার জানতো। হ্যাঁ, একটা আমরা যখন মানুষকে একটা ভালোবাসি না, ওর সবকিছু নিয়ে কিন্তু ভালোবাসি, ওর টেস্ট কেমন আরো বেশি আরো অ্যাট্রাক্ট হই ওর প্রতি, তাই না। এর যেমন একটু ডিফারেন্ট টেস্ট, যেমন কি বলবো, বিহারি জনগোষ্ঠীর যে পাটনা বা টিপিক্যাল যে বিহারি জনগোষ্ঠীর যেমন টেস্ট, যেমন কালার ওরা পছন্দ করে, খুব ডিপ কালার, খুব ভাইব্রেন্ট কালার পছন্দ করে, সুজাতার কিন্তু কালার পছন্দটা ওরকম ছিল না, অনেকটা কি বলতো বাঙালি, মানে বাঙালি টেস্ট বলা ভুল হবে, ওই যেমন একটু মাইল্ড কালার, একটু স্ট্যান্ডার্ড, একটু মানে সোভার্ন কালার পছন্দ করতো। ওই সুজাতা একটা ভরকিলা অরেঞ্জ কালার, জগমগ 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 করছে ওরকম পড়েছে, মানে ওনা মানে কিছুতেই কিছু মিলাতে পারছে না। তো যাই হোক, এরকম করে তোদের বাড়ি গেছে, যাওয়ার পর যেদিন গেছে আর কি ওই দিন মানে পাশের বাড়ি একটা হাওয়ান চলবে। ওই যে পুরোহিত বলেছিল যে হরিদ্বারে উনি স্টাক হয়ে গেছেন, 1.5 মাস পরে আসবেন, উনি কিন্তু প্রায় 2.5-3 মাস পরে এই যজ্ঞটা করতে পারছেন। তো তখন সুজাতার মা বলছে যে দামাদ জি চলিয়ে উধার, वहां पे पूजा हो रहा है। बोले काहे का पूजा, तो दामाद जी के মানে স্যার বললেন আমাকে কিন্তু ওরা কিছু বলেনি, বলেছে খালি পুজো হাওয়ান যজ্ঞ হবে। তো সুজাতাকেও নিয়ে গেছে, সবাই সবাই গেছে আর কি, পুজো হচ্ছে বাড়ি দাদাজিকে ঘর। ওখানে গিয়ে দেখছি যজ্ঞ করছে, যজ্ঞ হওয়ার সঙ্গে সঙ্গে সুজাতা কি করেছে জানো, ওই ঘটিতে যে লোটাতে, লোটা বলে ওই জল যে ছিল, জলটা পুরো যজ্ঞের আগুনে ইয়ে করে দিয়েছে, পা দিয়ে লাফাচ্ছে, বলছে কি जीते जी तो मुझे शांति नहीं दिया, अभी मरने के बाद थोड़ा सा सुख मिल रहा है मुझे, हाँ अभी भी तुम मेरे पीछे पड़े हो, मुझे मुक्ति वुक्ति नहीं चाहिए, हैं कौन बोला है तुमको मुझे मुक्ति देने के लिए, मुझे मुक्ति वुक्ति नहीं चाहिए, जीते जी मुझे शांति से नहीं रहना दिया, मेरे नैनीहाल में मुझे भेज दिया, हाँ शादी जब शादी होना था, शादी का सुख भी मुझे नहीं मिला, सब कोसते रहे, अभी मरने के अभी बढ़ने के बाद मुझे सब सुख मिल रहा है, तब भी तुम्हें नहीं भा रहा है ये सब। এগুলি কথা শুনে তো সবাই অবাক। তখন তো পণ্ডিতজি বুঝে গেছেন, পণ্ডিতজি তো ওকে পুরো একটা সার্কেল করে ওকে মানে ঘেরা করে দিয়েছে যেখানে দাঁড়িয়েছিল। তখন এক এক করে বের হচ্ছে যে আমি মানে আমি তো দেখা দিতাম, আমার প্রচন্ড কষ্ট হতো, আর আরো বেশি কষ্ট হতো যখন দেখতাম মৃত্যুর পর ওরা মানে আমার সঙ্গে আমাকে মন থেকে ভালোবাসতো না। আমি মনে মনে কখনো ভাবতাম হয়তো মনে মনে ভালোবাসে, যেহেতু আমাদের একটা কমিউনিটিতে প্রেশার আসে থাকে যে পয়সা বেশি লাগে, ওটার জন্য হয়তো এরকম রুক্ষ ওরা বিহেভ করে, আদারওয়াইজ মন থেকে বোধহয় খুব ভালোবাসে। কিন্তু মৃত্যুর পর এক আমার মা ছাড়া যখন সবার বিহেভিয়ার এরকম দেখলাম, ওটা আরো আমাকে পুরো শেষ করে দিয়েছিল মনে মনে, আমি ওটাতে আরো বেশি অশান্ত হয়ে গেছিলাম। তারপর যাও বা এই দুঃখে কাঁদতাম। তো এমন ভাবে ওরা শুরু করলো যে আমি না এই বাড়িতে থাকতে পারতাম না, আমার গা জ্বালা করতো, আমার মাথা ফেটে যেত, কেমন যেন করতো। তো আমি সবসময় বাইরে থাকতাম, গাছে কোনো মানে আমাদের যে ওই পিপলের গাছে ওইখানেও থেকেছি কতদিন। একদিন দেখি আমার বোনটা খুব সুন্দর সেজে গুজে পুরো দুলহানের মতো, যেটা আমার অনেক দিন ধরে স্বাদ ছিল দুলহানের সাজার, দেখি বোনটা বেরোচ্ছে।
তো আমি বোনটার না পিছে নিয়েছি, নেওয়ার পর আমি না দুবার গাড়িটা আমি ইচ্ছে করে খারাপ করেছি। আর তারপর যখন ড্রাইভার নেমে গেছে, সবাই নেমে গেছে, বোনটা যখন একা ছিল, হ্যাঁ সবাই অনেকে মানে মেয়েরা তো আরো ছিল, মেয়ে ছিল, সবাই গাড়িটা যখন সেকেন্ড টাইম বিগড়েছে না, সবাই নেমে গেছিল একমাত্র সুজাতা ছাড়া। সুজাতাও নামিনি ঠিকই, কিন্তু দরজা খুলে না এরকম এরকম দিচ্ছিল, আর তখনই নাকি ওকে পজেস করে নেয়। তো বলছে এখন তো আমি ভালো আছি, এখন কেন আমাকে তাড়াবে? তখন ইয়ে বলেছে, পুরোহিত বলেছে যে তোমার যাই হোক কষ্ট ডেফিনেটলি আমি সবকিছু মানছি, কিন্তু তোমার নিজের প্রাণটা নেওয়া উচিত হয়নি। আর নিয়েছো তো নিয়েছো, এখন তুমি তুমি নিজে জানতে তোমার ছোট বোন কাউকে ভালোবাসে, তার প্রতি তার সঙ্গে ঘর সংসার করতে যাবে, সেই ছোট বোনের শরীরে এসে তুমি ওর লাইফটা তো উপভোগ করতে পারো না, এটা তো অন্যায়, এটা তো পাপ। তো এরকম অনেকভাবে ওকে কনভিন্স করিয়ে ও তো কিছুতেই মানবে না, তারপর নাকি জোর জবরদস্তি করে বলছে না এটা তো হবেই না কিছুতে। পন্ডিতজি এরকম ভাবে রিচুয়ালস করার পর বলেছে যে তুমি ইমিডিয়েট গয়া যাও, গয়াতে গিয়ে তুমি পুরোহিতজিকে বলবে যে তোমার বেটি কিন্তু নিজে স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছে, এটা বলতে হবে। কারণ এমনি নর্মাল ডেথের কিছু রিচুয়ালস থাকে, আর যারা নাকি আত্মঘাতী হয় তাদের নাকি একটা এক্সট্রা রিচুয়ালস থাকে, যেটা আমাকে স্যার বললেন। এতদিন কিন্তু আমি তাই ভাবতাম, এখানেও শেয়ার করেছি যে গয়ায় পিণ্ডদান করার পরেও কেন মুক্ত লাভ হয় না, তখন নাকি তোমার পুষ্কারে যেতে হয়, হ্যাঁ অতৃপ্ত আত্মাদের জন্য, যদি গয়ায় না হয়। এখন জানতে পারলাম যে বলতে হয়, অনেকে না নিজের বংশর লজ্জার্থে কিন্তু বলে না, কিন্তু এই জিনিসটা খুব ভুল। যে যেরকম ভাবে মৃত্যুবরণ করেছে ওরকম ভাবে বললে ওরা কিন্তু রিচুয়ালসটা ওরকম ভাবে করে দেয়। তো এই জিনিসটা আমি জানলাম, বললাম না নতুন নতুন তথ্য অনেক কিছু জানতে পারছি। তো যাই হোক এইভাবেই কিন্তু তোমার মুক্তি লাভ হয়েছিল। এবং সুজাতা কি বলবো, ওর বিয়েরটা মনে আছে, হ্যাঁ ওর মানে টুকরো টুকরো স্মৃতি মনে আছে পুরো, মানে পুরো কনস্ট্যান্টলি কিন্তু কোনো কিছু স্মৃতি যে আমাদের যেমন দেখো বিয়ের পর কি হয়েছে, কি রিচুয়ালস হয়েছিল, বা শ্বশুর বাড়ি গেলাম তারপর ওদের ওখানে এই এই রিচুয়ালস হয়েছিল, পুরো মনে আছে। ওর না টুকরো টুকরো মনে আছে, ও কিন্তু পুরো অ্যাজ এ হোল মনে নেই। তো যাই হোক এখন তো ওরা ভালোই আছে, খুব ভালো আছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? তো তোমরাও ঘটনা পাঠাও, শেয়ার করবো তো। আর আমার দ্বিতীয় চ্যানেল জীবনের 1001 গল্প দেখছো, তো সেখানেও তোমাদের ঘটনা আসতে থাকে। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।